আমরা আজকে অর্থনীতির তিনটা টপিক সংক্ষেপে আমি একটু বলবো। তিনটা টপিক একটু খেয়াল করবেন। আই, আর আর, জিনি কোএফিসিয়েন্ট বা জিনি ইন্ডেক্স, তারপর আছে ডেট টু জিডিপি রেশিও। আচ্ছা, প্রথম টপিকটা হচ্ছে আইআরআর। এটার পুনরূপ হবে ইন্টারনাল রেট অফ রিটার্ন। মূলত কোনো একটা প্রজেক্টে মানে একটা প্রজেক্ট ফিজিবল কিনা এটা যাচাই করার জন্য নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। এই নেট প্রেজেন্ট ভ্যালুতে আসার জন্য মূলত আইআরআর ব্যবহার করা হয়। নেট প্রেজেন্ট ভ্যালু এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, বিশেষ করে কর্পোরেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো আসলে আমি অনভ্যস্ত, তো একটু ইজি হতে সময় লাগবে। হুম, কোনটা? এটা এটা আচ্ছা, বুঝতে পারছি। একটু রেসপন্স করুন তো, শোনা যাচ্ছে? জি স্যার, জি, থ্যাংক ইউ। এই তিনটা বিষয়ে এখানে বিস্তারিত মানে এগুলো ধরে আলোচনা করার সুযোগ নেই। আমরা একটু সংক্ষিপ্ত ইয়া করবো আর কি। ইন্টারনাল রেট অফ রিটার্ন, যিনি কোএফিসিয়েন্ট, এটা মূলত দারিদ্র ও পরিমাপ করার জন্য এই কোএফিসিয়েন্টটা লাগে। ডেট টু জিডিপি, জিডিপির জিডিপি একটা অর্থনীতির স্বাস্থ্যটা কেমন এটা বোঝার জন্য মূলত জিডিপির এবং পার ক্যাপিটা জিডিপি এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা মান্না ভাই, এই তিনটা মানে একটু দেখেন তো। সরি, আমি একটু একটা মিনিট পজ করছি। এইগুলো এভাবে দিছিলাম জাস্ট। ঠিক আছে। আচ্ছা, যা বলছিলাম, জিডিপি জিডিপি এটার পুনরূপ হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সাধারণত একটা নির্দিষ্ট সময়ে একটি অর্থ বছর ধরতে পারেন। আমাদের যেহেতু ফিসক্যাল ইয়ারটা জুলাই টু জুন, এই সময়টা একটা বছরে একটা নির্দিষ্ট ভূখণ্ড বা একটা দেশে তার যে জনগণ আছে বা ওই ভূখণ্ডের ভিতরে যে মানুষজন আছে তারা যা কিছু উৎপাদন করে, এটা হচ্ছে পণ্য এবং সেবা। এই দুইটার বাজার মূল্যের সমষ্টিকে আমরা বলছি জিডিপি। তো বর্তমানে একটা দেশের অর্থনৈতিক অবস্থানটা জানার জন্য জিডিপি একটা ইন্ডিকেটর, বলা যায় একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। এর বাইরেও দু একটা ইন্ডিকেটর আছে, সেগুলো চেয়েও এটাকে মানে সারা বিশ্বে ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেবল।
আর জিডিপির সঙ্গে আরো কিছু ইন্ডিকেটর আসে, যেমন আরেকটা আছে জি এন পি। এটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। জিডিপিটা হচ্ছে বাংলাদেশের যে ভূখণ্ডটা আছে এটার ভিতরে অন্যান্য দেশের মানুষও আছে, তো তারা যে এখানে উৎপাদন করে সেটাও এই জিডিপির মধ্যে হিসাব হবে। কিন্তু জিএনপির ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, কারণ বাংলাদেশে ভিন্ন দেশের যে নাগরিকরা আছে তারাও যে উৎপাদন করে সেটা জিডিপিতে আসলেও জিএনপিতে আসবে না। আবার বাংলাদেশের যেসব মানুষ ভিন্ন দেশে কাজ করে, ভিন্ন দেশে উৎপাদন করে, সেটা এই জিএনপিতে আসবে। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা আপনাদের একটু বুঝতে হবে। তাহলে আহ, দুইটা বিষয়গুলো, একটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন, আর একটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন বা ন্যাশনাল প্রোডাক্ট। এই দুইটাকে, এইগুলোকে সাধারণত এই জিডিপিটাকে যদি আপনার দেশের সাধারণ যে মানুষ আছে বা জনগণ আছে এটা দিয়ে যদি, পপুলেশন দিয়ে যদি ভাগ করে দেন, তাহলে আপনি পাবেন পার ক্যাপিটা। পার ক্যাপিটা মানে মাথা পিছু আয় বলতে আমরা যেটা বুঝি। তো মানে একটা দেশের আহ অর্থনীতির অবস্থা কি, তাহলে আমরা এটাও দেখতে পারি যে সাধারণত মানে যেসব দেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম বেশি, তাদের আয় বেশি, সুতরাং তাদের ভোগও বেশি, এবং ওই দেশকে আমরা বলবো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ। যেমন বাংলাদেশের বর্তমানে বিগত বছরগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার ক্যাপিটা ইনকামটা ধীরে ধীরে বেড়েছে, এখন অলমোস্ট 2700 মার্কিন ডলার পার ইয়ার। আবার আহ, মানে কোন কোন দেশ আছে যাদের পার ক্যাপিটা ইনকামটা অনেক বেশি। ছোট ছোট দেশের মধ্যেও দেখা যাচ্ছে যে লুক্সেমবার্গ, তারপরে আপনার কুয়েত, ওমান, এইসব দেশের পার ক্যাপিটা অনেক বেশি রিলেটিভলি। আবার যেসব দেশের জনসংখ্যার সাইজটা অনেক বড়, যেমন চায়না বা ইন্ডিয়া, তাদের পার ক্যাপিটা মিড রেঞ্জে থাকে। আচ্ছা, তারপরে আহ, গেল হচ্ছে জিডিপি। এটা একটা অর্থনীতির ইন্ডিকেটর, আরটা বললাম যে জিএনপি, এটাও অর্থনীতির আরেকটা ইন্ডিকেটর। তো এই দুইটার মধ্যে এই পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। তো জিডিপি হিসাব করবার জন্য আহ, কিছু পদ্ধতি গ্রহণ করা হয়। যেমন এখানে জিডিপি হিসাব করার জন্য আমরা তিনটা পদ্ধতি পাই। একটা হচ্ছে আয় পদ্ধতি, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি, একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। আচ্ছা, তো দেখেন, আহ, একজন মানুষ যা কিছু আয় করে সেটা তার আয়। তো এটা হচ্ছে মানে মাইক্রো ইকোনমিক্স এর বিষয়। যখন একটা দেশের প্রেক্ষাপটে আপনি বিচার করবেন যে এই দেশের যে পরিমাণ মানুষ আছে তারা টোটাল যে আয়টা করে, তাহলে এটা হবে জাতীয় আয়। এখন একজন মানুষ কয়ভাবে আয় করতে পারে? প্রথমত উৎপাদনের যে উপকরণগুলো আছে এগুলো একটু খেয়াল করবেন। উৎপাদনের চারটা উপকরণ: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো শ্রমের মালিক হচ্ছে পরিবারগুলো। তো ওই পরিবারগুলোর সদস্যরা যে আয় করে সেটা এই চারটা ওয়েতে হয়। মানে এই উৎপাদনের উপকরণগুলোর মালিক মানে পরিবার, এবং তারা সেটা যে রিমুনারেশন পায় সেটা হচ্ছে ওই পরিবারের আয়। যেমন একজন ব্যক্তির শ্রম দিয়ে উনি মজুরি পেতে পারেন, ওনার যদি একটা জমি থাকে অথবা একটা দোকান থাকে এটা ভাড়া দিয়ে রেন্ট পেতে পারেন বা খাজনা পেতে পারেন। তার যদি মূলধন থাকে সেটার ইন্টারেস্ট পেতে পারেন, আর যদি তার ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেখান থেকে মুনাফা পাবে। তাহলে একজন মানুষের আয় হচ্ছে প্রথমত ওয়েজ প্লাস রেন্ট প্লাস ইন্টারেস্ট প্লাস কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেখান থেকে মুনাফা। এই চারটা হচ্ছে, এই চারটা সমষ্টি হচ্ছে তার আয়। তো সেক্ষেত্রে যদি এটা জাতীয় পর্যায়ে যায়, মানে সামষ্টিক অর্থনীতিতে একটা দেশের যত মানুষ আছে সবার আয়গুলো যোগ করলে আপনি পাবেন আই ইকুয়াল টু 1 2 3। মানে যে এগুলো ব্যক্তি ব্যক্তি পর্যায়ে যদি যোগ করে দেন আপনি টোটালটা পাবেন। টোটালটা পেলে আপনি পাচ্ছেন হচ্ছে মানে উৎপাদন পদ্ধতিতে টোটাল জিডিপি বা জাতীয় আয়। এখানে একটু দেখেন জিডিপি, এটা গুলো হচ্ছে আয় পদ্ধতি। এটা গেলো হচ্ছে আয় পদ্ধতি। তারপরে আরেকটা, আরো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি, একটা হচ্ছে আয় পদ্ধতি। এই দুইটা নিয়ে একটু কথা বলি। সরি, এটা একটু সমস্যা দেখা যাচ্ছে। এটা এটা বললাম আয় পদ্ধতি।
আর উৎপাদনটা একটু পরে বলছি। ব্যয়টা একটু দেখেন। মনে করেন আমি সকালবেলা 50 টাকা খরচ করেছি। আমার এই আয়টা কারো না কারো, আমি আমার যে ব্যয়টা এটা কারো না কারো আয়। একজন মানুষের আয়, সেটা কারো না কারো আয়, ব্যয়। তো ফলে যদি আজকে সারাদিন যেসব মানুষ ব্যয় করেছে, এই টোটাল ব্যয়টা অন্যান্য যারা আয় করেছে তাদের আয়ের সমান হবে, অর্থাৎ ব্যয় এবং আয় সমান হবে। হ্যাঁ, আমি যদি 10 টাকা খরচ করি, এই 10 টাকা আরেকজনের আয়। আমি যদি আরেকজন মানুষ 10 টাকা খরচ করেছে, সেটা আরেকজনের আয়। তাহলে ব্যয় এবং আয় আলটিমেটলি সমান হবে। তো জাতীয় পর্যায়ে মানুষ যে টোটাল ব্যয় করে এবং টোটাল যে আয় করে, এটা সমান হয়। এবং এটা মূলত কোনো সেবা বা পণ্যের মূল্য। আলটিমেটলি এই জাতীয় আয় হিসাব করার জন্য বা জিডিপি হিসাব করার জন্য আয়, ব্যয় এবং উৎপাদন, যে তিন পদ্ধতি আমরা যেটাই ব্যবহার করি না কেন, আলটিমেটলি ফলটার সমানই হবে। ফলটা সমানই হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারবেন। আহ, মূলত অর্থনীতিবিদরা আহ, জাতীয় আয় হিসাব করার জন্য এই ব্যয় পদ্ধতিটাকে ব্যয় পদ্ধতিটাকে ব্যবহার করে। এটাই আহ, এটা একটু মানে হিসাব করা সহজ আর কি। তো সেক্ষেত্রে একজন মানুষের ব্যয় হয় কত ভাবে। একজন মানুষের যদি তার একটা ইনকাম থাকলো, সেখান থেকে তার একটা ভোগ ব্যয় থাকবে। মানে আমি যদি 100 টাকা ইনকাম করি, দেখা যাচ্ছে আমি হয়তো 70 টাকা খেয়েছি, 70 টাকা খেয়েছি। আবার তাহলে বাকি যে 30 টাকা থাকে, সেটা হবে আমার সঞ্চয়। এই সঞ্চয়টা মূলত ভবিষ্যৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হবে। তাহলে এখানে আমি প্রথমে পাচ্ছি মানে এই 70 টাকা কনজাম্পশন। এই কনজাম্পশনের মধ্যে একটা ফাংশন আকারে যদি দেখায় a প্লাস বি ওয়াই। এখানে যারা অর্থনীতির স্টুডেন্ট আছে তারাই অত ইজিলি বুঝতে পারবেন বাকিদের তুলনায়। তাহলে আবার এটা হচ্ছে কনজাম্পশন ফাংশন, অর্থাৎ মানে এইটা হচ্ছে একটা স্বয়ংভূত ভোগ, অর্থাৎ আপনার যদি ইনকাম নাও থাকে তাও আপনাকে কিছুটা খেয়ে পরে বাঁচতে হবে। এরপরে যে ইনকাম হবে, সেখানে সেখান থেকে আপনি মানে পুরোটা খাবেন না, কিছু অংশ খাবেন আর কিছু অংশ সঞ্চয় করবেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে জাতীয় আয়ের 70% বা 75%, সর্বোচ্চ 80% মানুষ ভোগ করে। তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎপাদন করতে গেলে তাকে অবশ্যই কিছু না কিছু সঞ্চয় করতে হবে। 100 টাকা আয় করলে আপনি 100 টাকা খেয়ে ফেলবেন না। আচ্ছা, তো সেক্ষেত্রে তাহলে এখানে আমরা একটা ভোগ ব্যয় পেলাম, কনজাম্পশন বা ভোগ ভোগ একটা ব্যয় পেলাম। আহ, এটাকে আমি বলছি সি। আর যে অংশটা আমি সঞ্চয় করছি, সেটা আলটিমেটলি আমার ভবিষ্যৎ উৎপাদনে ব্যবহার হবে, অর্থাৎ এটা ইনভেস্ট হবে। তাহলে এই এই একটা এই দুইটা ব্যয় হচ্ছে মানে হাউস হোল্ড গুলো, অর্থাৎ পরিবারগুলো করে ভোগ ব্যয় এবং ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়। আবার আহ ভোগের ক্ষেত্রে সরকারও তো খরচ করে, যেটাকে আমরা বলছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তারপরে আমাদের ভোগের আর একটা বিষয় আছে, আমরা যেটা আমদানি করার মাধ্যমে ভোগ করি। আবার আমাদের পণ্য আমরা কিন্তু বিদেশেও রপ্তানি করি। তাহলে আয়, বাইরে আমদানি এবং রপ্তানির যে ব্যালেন্সটা থাকে, এটাকে বলছি নেট এক্সপোর্ট। তাহলে এই নেট এক্সপোর্টটা এটাও আপনার ব্যয়ের একটা অংশ। তাহলে আমরা জিডিপি ব্যয় পদ্ধতিতে এই কয়টা ব্যয় পাচ্ছি। একটা হচ্ছে কনজাম্পশন বা ভোগ ব্যয়, ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা সরকারের খরচ, এবং নেট এক্সপোর্ট। তো জিডিপি হিসাব করার জন্য অর্থনীতিবিদরা সাধারণত এই ব্যয় পদ্ধতিটাই একটু বেশি ব্যবহার করে আর কি। তারপরে তাহলে এটা গেল ব্যয় পদ্ধতি। আর আয় পদ্ধতিটা তো বললাম, এবং উৎপাদনের জন্য উৎপাদন পদ্ধতি, সেটাও ব্যবহার হয়। আপনার আমাদের যে পণ্য এবং সেবা, এগুলোকে যদি আমরা মোটা দাগে ভাগ করি, শিল্প খাত, সেবা খাত, কৃষি খাত, এগুলোর আবার উপখাত আছে। সেগুলোর ওই বাজার মূল্যের মানে চূড়ান্ত দ্রব্যটা বাজার মূল্যে হিসাব করলে জিডিপিটা পাওয়া যায় বা টোটাল জাতীয় আয়টা পাওয়া যায়। এগুলো জিডিপি এবং জিএনপি। তো জিডিপি জিএনপি এই দুটার মধ্যে
আরো কিছু এগুলোর আরো কিছু ইন্ডিকেটর আপনারা পাবেন আহ, যখন জিডিপি থেকে জিডিপি থেকে আপনি যদি অবচয়ের যে ব্যয়টা আছে এটা বাদ দেন, সেটা কি? মনে করেন একটা ফার্নিচার আপনি কিছুদিন ব্যবহার করলে সেটার কিছু মূল্য হ্রাস পায়। ওই মূল্য হ্রাস হ্রাস পাওয়াটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। তাহলে এই ডেপ্রিসিয়েশনটা যদি বাদ দেন তাহলে আপনি মানে নেট জিডিপিটা পাবেন। ঠিক এটা জিএনপির ক্ষেত্রে একই কথা। মানে আপনি যদি এটার ডেপ্রিসিয়েশনটা বাদ দেন তাহলে তাহলে পাবেন হচ্ছে নেট নেট জিডিপির নেট অংশটা, অর্থাৎ এনএনপি, এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমরা এখন এইভাবে কয়টা ইয়া পেলাম: জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি। আচ্ছা, আপনাদের বুঝতে সমস্যা হলে বলবেন এবং কোনো প্রশ্ন থাকলে করবেন। বোর্ডের লাইট পড়া, এই লাইটটা একটু এইখান থেকে, ফোকাসটা এখান থেকে একটু সরিয়ে দেন তো। একজন বলছে বোর্ডের লাইট, আচ্ছা লাইটটা বন্ধ করছি, ঠিক আছে। তারপর আহ, এটা এইটুকু ছিল হচ্ছে জিডিপি রিলেটেড আলোচনা, এবং এর সঙ্গে আপনার আরেকটা বিষয় বললাম যে ডেট টু জিডিপি রেশিও, অর্থাৎ আহ, আমাদের সরকারের যে আয়, এটা এটাকে এই যে সরকার যে রাজস্ব আয়, এটা বিভিন্নভাবে আয় হয় সরকারের আয়ের অনেক খাত আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে ইনকাম ট্যাক্স, বা যেটাকে আমরা বলছি আয়কর আর কি। তো আয়করের মাধ্যমে আমাদের সরকারের যে আয় এবং তার এগেনস্টে জিডিপি, অর্থাৎ টোটাল জিডিপির সঙ্গে এটার অনুপাতটা কতটুকু। তো একটা দেশের আহ, আয়করের সাথে জিডিপির যে রেশিও, সেটা যদি বেশি হয় বা কম হয়, এটাও একটা অর্থনীতির ইন্ডিকেটর বা নির্দেশক, যে আমরা ওই অর্থনীতিটার অবস্থাটা বুঝতে পারবো যে এটা কিভাবে মানে ফাংশন করছে। যেসব দেশে আয়করটা অনেক বেশি, আবার কোনো কোনো দেশে আহ, মানে আয়করটা ওভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে আসে নাই। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আহ, যদি মানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর দেয়, তো সেক্ষেত্রে আমাদের টোটাল জিডিপির বড় অংশটা ওই কর থেকে আসবে। তো সেটা আমাদের বাংলাদেশের বর্তমান চিত্রটা কি? বাংলাদেশে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের জনগণের ভিতরে আয়কর প্রদানের ওই মানসিকতা সেভাবে ডেভেলপ করে না, এবং অনেকের ফাঁকি দেওয়ার ব্যাপার আছে, ঠিক মতো আদায় হয় না। ওই কালো টাকা আছে যেটা প্রদর্শন করে না, রিটার্নে প্রদর্শন করে না, সেগুলো আছে। ফলে আমাদের এই রেশিওটা তুলনামূলক কম থাকে আর কি। আচ্ছা, আপনাদের এই এখানে সবাই কি ভাইবার স্টুডেন্ট না? না, ও আচ্ছা আচ্ছা, আমাকে ওভাবে বলা হয়েছিল তো। উম, তাহলে আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, এইখানে এই টপিকগুলোতে আজকে আর এটাতে থাকুক, বিস্তারিত যাব না, আর কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমার কিছু প্রশ্ন সরবরাহ করা হয়েছিল, এর ভিতরে একটা প্রশ্ন আছে: মানি লন্ডারিং কেন হয়? মানি লন্ডারিং রোধে আপনি কি করবেন? এগুলো মূলত ভাইবার প্রশ্ন আর কি। যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশন বা ট্যাক্স, কাস্টমস, এই বিষয়গুলোর জন্য ভাইবা দেন, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো মানি লন্ডারিংটা কি? মানি লন্ডারিংটা নিয়ে আমি একটু সংক্ষিপ্ত একটা ইতিহাস বলি। সেটা হচ্ছে যে আহ, টাকাকে যখন অবৈধভাবে আয় করা হয় এবং সেই টাকাকে আহ, এক জায়গা থেকে আরেক জায়গায় অবৈধভাবে স্থানান্তর করা হয়, এটাকে বলা হয় মানি লন্ডারিং। এটা হচ্ছে মানে একটা সংজ্ঞাগত বিষয়। কিন্তু ওই লন্ড্রি থেকে লন্ডারিং, লন্ড্রি শব্দটার হচ্ছে বুঝায় হচ্ছে মূলত ওই যে কাপড় ওয়াশ করা আছে না, কাপড়ের ওয়াশ করার এই
দোকানগুলোকে তো আমরা লন্ড্রি বলি। তো সেখানে কিভাবে টাকাকে কালো করে, কালো টাকাকে মানে ধুয়ে সাদা করে ফেলা। না, মানে আপনারা ওই যে যখন জুন জুলাইতে যখন বাজেট আসে তখন শুনতে পাবেন যে সরকার সুযোগ দিয়েছে, আপনারা আহ, মানে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে টাকাটা সাদা করে নেন। তো টাকার উপর তো আর রং থাকে না, এটা কালো সাদা কেমন হয়? তো এটার একটা ইতিহাস দেখলাম যে মেক্সিকান এক ভদ্রলোক ছিলেন আল কাপুর নামে। ইনি হচ্ছেন এই মানি লন্ডারিং এর জনক। অর্থাৎ টাকাকে কিভাবে বৈধ করা যায়, অবৈধ করা যায়, এই জিনিসটা কিভাবে এই আইনের মধ্যে আসে আর কি। এই লোক ছিল মূলত মানে মাফিয়া ডন আর কি, যারা ড্রাগ ডিলিং, মানে ওই যে অবৈধ আহ, মাদক দ্রব্য চোরাচালানির সঙ্গে জড়িত। তো ইনি মানে মানে আপনি যখন ড্রাগ ডিলিং, প্রস্টিটিউশন, তারপরে ওই যে অবৈধ জুয়া, হ্যাঁ, এগুলোর যে ইনকাম, এটা কিন্তু আমাদের জিডিপিতে দেখানোর সুযোগ নেই। হ্যাঁ, ওই নীতি নৈতিকতার ব্যাপার আছে, এই জন্য জিডিপিতে এগুলো তো আসে না। তো ফলে জিডিপিতে যেহেতু দেখানো যাবে না, এবং আপনি লোকজনকে বলতে পারেন না যে আপনি ড্রাগ ডিলিং করছেন, ওই টাকাটা প্রদর্শন করে আপনি টাকাটা সাদা করে ফেলেন, এটা বলতে পারবেন না। তখন কি করে, এটা এটা তো আইন বিরুদ্ধ। তো তখন ওই এই টাকাটাকে যদি কেউ, আমার কাছে অনেক অবৈধ টাকা আছে, এটা আমি যদি মানে ফর্মাল সেক্টরে আমি ব্যাংকে ট্যাঙ্কে নিতে যাই, ব্যাংকে আমি টাকা জমা দিতে চাইলে নিবে না। তো সেক্ষেত্রে এটাকে আনার জন্য তারা প্রথমে কি করে, লেয়ারিং করে, তারপরে ইন্টিগ্রেশন করে, তারপরে প্রথমে প্রবেশ করায়, তারপরে লেয়ারিং করে, তারপরে এটাকে ইন্টিগ্রেশন করে, এইভাবে টাকাটাকে তারা বৈধ চ্যানেলে নিয়ে আসে। তো সেক্ষেত্রে ওই আল কাপুর নামের যে ভদ্রলোক, সে আমেরিকাতে নাকি মানে অনেকগুলো ছোট ছোট লন্ড্রির দোকান দিয়ে, মানে ওই লন্ড্রিতে ইনকাম না হলেও তোমরা প্রতি পার ডে $2,000 আমার অ্যাকাউন্টে জমা দিবে, ওই লন্ড্রির ইনকাম হিসেবে। আহ, ওই ওই জায়গা থেকে, ওই লন্ড্রির দোকান থেকে মূলত লন্ডারিং শব্দটা আসছে। এই লোকের যদিও সেই সময় বিচার করা যায় নাই, কিন্তু পরবর্তী তার কর ফাঁকির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটাই মূলত মানি লন্ডারিং এর সূচনা আর কি। তো মানি লন্ডারিং বিষয়টা, মানি লন্ডারিং বিষয়টা কেন হয়? আপনার কাছে অনেক টাকা আছে অবৈধ, এটা আপনি ট্যাক্স ফাইলে যদি দেখাতে না পারেন, এই টাকাটা বৈধ না। ট্যাক্স ফাইলে যখন টাকাটা ঢুকবে তখন এটা সাদা টাকা, আর ট্যাক্স ফাইলে যদি আপনার না থাকে টাকাটা, তখন এটা হচ্ছে অবৈধ টাকা বা কালো টাকা। তো এই টাকাটা মানি লন্ডারিং করা হয় যে বিভিন্ন কারণে, তারা চাচ্ছে এটাকে বৈধ চ্যানেলে আমি দেখাবো। আইন তো এটার স্বীকৃতি দেয় না, তখন তারা কি করে, আহ, একটা প্রশ্ন আসছে, স্যার, ব্ল্যাক মানি আর ইলিগাল ইনকাম ডিফারেন্ট মেবি। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটা ঠিক আছে। ব্ল্যাক মানি এটা হচ্ছে আইনের টার্মে, অর্থাৎ আপনি আইনে রাষ্ট্রীয় আইনে যখন একটা টাকা আমি সরকারকে ট্যাক্স দিয়ে যে টাকাটা আমার ফাইলে দেখাচ্ছি, ট্যাক্স ফাইলে, সেটা হচ্ছে আমার এই ব্ল্যাক মানি হোয়াইট মানির ব্যাপারটা এখানে। আর অবৈধ ইনকাম, ইলিগেল ইনকাম হচ্ছে এটা নীতি নৈতিকতা আর ধর্মের বিষয়। আর ব্ল্যাক মানি হোয়াইট মানির বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় আইনের বিষয়। এটার মধ্যে একটা পার্থক্য আছে। আহ, আশা করি বুঝতে পারছেন, প্রশ্ন থাকলে করবেন, সমস্যা নেই। তারপরে তাহলে মানি লন্ডারিংটা হওয়ার কারণ হচ্ছে আমি চাচ্ছি আমার টাকাটা বৈধ চ্যানেলে নিয়ে আসার জন্য। তো এই জন্য তারা প্রথমে কি করে, এই টাকাটাকে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো করে, মানে ব্যাংকে কিছু জমা দিবে, প্রয়োজনে দেশের বাইরে পাঠাবে, ওখান থেকে আবার রেমিটেন্স আকারে দেশে আসবে। আহ, দেশে এনে তারপরে এটারে ওই ফাইলে দেখাবে, দেখানোর পরে মনে করেন আপনি একসময় অনেক অবৈধ ইনকাম করছেন, এখন হাজি সাহেব হয়ে গেছেন, এই টাইপের বিষয়। আচ্ছা, মানি লন্ডারিং রোধের জন্য আপনি কি করতে পারেন? মানি লন্ডারিং এটা রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রের আইন। আপনারা যখন বিশেষ দিয়ে রাষ্ট্রের কর্মকর্তা হবেন, তাহলে আপনাকে আহ, এই বিষয়টাকে যদি ট্যাকেল করতে হয়, তাহলে আপনি কি করতে পারেন? তাহলে সেক্ষেত্রে মানি লন্ডারিং এর যে আইন আছে সেগুলো প্রয়োগ করতে হবে আর কি। এরপরে আরেকটা প্রশ্ন আসছে, NRB, NRB, নন রেসিডেন্ট বাংলাদেশি, অর্থাৎ আমরা যাদেরকে বলছি প্রবাসী। বাংলাদেশ থেকে কিছু মানুষ অন্য আরেকটা দেশে কাজের সন্ধানে গিয়েছে, কর্মের সন্ধানে গিয়েছে। মনে করেন বাংলাদেশ থেকে অনেক লোক সৌদি আরবে গিয়েছে কাজ করার জন্য। ওরা হচ্ছে নন রেসিডেন্ট রেসিডেন্স বাংলাদেশ। সরকার মূলত আমাদের যে রেমিটেন্স, অর্থাৎ প্রবাসীরা যে আয়টা দেশে পাঠায়,
সেটাকে বলা হয় রেমিটেন্স। এই এই টাকাটা মূলত ফরেন কারেন্সি আয়ের একটা বড় উৎস, রেমিটেন্সটা। এই জন্য এই রেমিটেন্সটাকে বড় করার জন্য, অর্থাৎ রেমিটেন্স ফ্লোটাকে বাড়ানোর জন্য সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রণোদনা দেয়। তারই অংশ হিসেবে বাংলাদেশে আপনারা দেখবেন যে ওই প্রাইভেট ব্যাংক আছে, এনআরবি গ্লোবাল ব্যাংকিং, মূলত ওই যে রেমিটেন্সটাকে আকর্ষণ করার জন্য এটা করা হয়। তো এটার সঙ্গে রেমিটেন্সের সম্পর্ক আছে, মানে আহ, বিদেশ থেকে বাংলাদেশে এই টাকাটা আসবে। আহ, মূলত এখানে ওই মানি লন্ডারিং এর একটা বড় মাধ্যম হচ্ছে হুন্ডি। তো হুন্ডিটা রাষ্ট্রীয় আইনকে পাশ কাটিয়ে অন্য চ্যানেলে টাকা পয়সা আদান প্রদান, সেটা মূলত হুন্ডি রাষ্ট্রীয় আইনের বাইরে চলে যায়। তো এইটাকে রোধ করতে গেলে আপনাকে ওই যে মানে মানি লন্ডারিং রোধ করতে গেলে আপনার এই হুন্ডিটা রোধ করতে হবে। তো এই এনআরবি এই এই বিষয়টা হচ্ছে মানে নন রেসিডেন্ট বাংলাদেশি তাদেরকে উৎসাহিত করা। এখন এই যে এনআরবি গ্লোবাল ব্যাংক ট্যাঙ্ক এগুলো প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল হচ্ছে যে রেমিটেন্সটাকে বৈধ চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে নিয়ে আসার জন্য উৎসাহ দেয়। তো রেমিটেন্স বর্তমানে যে অর্থনৈতিক একটা অনস্লট চলছে, সেখানে দেখা যাচ্ছে যে রেমিটেন্সটা কমতেছে। কমছে কেন? এটা কমার কারণ কি হতে পারে? এটা কমার কারণ হতে পারে যে জনগণ মানে বৈধ চ্যানেলে যে টাকা পাঠাবে সেটাতে তারা কনফিডেন্স পাচ্ছে না। আবার আহ, তারা যে মানে মানুষের ভিতরে একটা প্রবণতা আছে যে মানে টাকা যেটা বাইরে পাচার আর কি, সে পাচারটাই বা কেন হয়? পাচারটা হওয়ার কারণ হচ্ছে সে এখানে নিরাপদ বোধ করতেছে না। আবার তার যে টাকাটা আছে এটা তো অবৈধ টাকা। তো এই অবৈধ টাকাটা, অর্থাৎ এটা ব্ল্যাক মানি, এই টাকাটা রাষ্ট্রীয় আইনে স্বীকার করে না। যেহেতু রাষ্ট্রীয় আইনে স্বীকার করে না, এই টাকাটা তাকে আহ, মানে তার ভিতরে একটা তাড়না কাজ করে যে আমি টাকাটা আহ, রাষ্ট্রীয় মানে টাকাটা যে বাইরে চলে যাচ্ছে, সে কিন্তু মানে ওই টাকাটাকে একটা চ্যানেলে নিয়ে সমাজে প্রতিষ্ঠা করতে চায়। প্রশ্নটা কি স্যার, হুন্ডির মাধ্যমে টাকাটা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে আসে কি না? হুন্ডিটা মূলত ব্যাংকিং চ্যানেলটাকে পাশ কাটিয়ে যে মাধ্যম, সেটাই হুন্ডি। অর্থাৎ বৈধ চ্যানেল, মানে ব্যাংক তো একটা বৈধ চ্যানেল, এটা রাষ্ট্রীয় স্বীকৃত একটা চ্যানেল। তো ব্যাংকিং মাধ্যমে আসলে সেটা বাংলাদেশের এই রেমিটেন্স বা আমাদের যে ওই ব্যালেন্স অফ পেমেন্ট এটার মধ্যে যুক্ত হতো, কিন্তু হুন্ডির টাকাটা এখানে আসতেছে না। রাষ্ট্রীয় হিসাবে হুন্ডির টাকাটা আসে না, ব্যাংকে আসে না। হুন্ডিটা হচ্ছে মনে করেন এই হুন্ডির টাকা, অর্থাৎ ফরেন কারেন্সিটা দেশে ঢুকেই না। এটা মূলত বাংলা টাকায় বাংলাদেশে থাকে, ওই বিদেশি কারেন্সিটা বিদেশে থেকে যায়। হ্যাঁ, এই জন্য সরকার এটাকে রোধ করতে চায়, এটাকে বন্ধ করতে চায়। এটা বন্ধ করলে আলটিমেটলি ওই ব্যাংকিং চ্যানেলে যদি আপনি টাকা পাঠান, সেই টাকাটা মানে আমাদের যে রিজার্ভ আছে, রিজার্ভে যুক্ত হলে আমাদের আহ মানে রিজার্ভ বাড়া মানে হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতা বাড়া। অর্থাৎ বিদেশি কারেন্সিতে বিদেশ থেকে যে আমরা আমদানি করি বা বিদেশ থেকে যে কোনো কিছু পেমেন্ট দেখবো অথবা আমদানি করে নিয়ে আসবো, আমাদের এই সক্ষমতা তৈরি হবে। আহ, তারপরে আরেকটা টপিক আসছে, এটা হচ্ছে ব্রো। স্যার একটা কোয়েরি ছিল, বলবো এখন? জি জি জি। স্যার, বলছি যে এই যে রেমিটেন্স কমে যাওয়ার যে বিষয়টা আসলো আর কি। তো এইখানে হচ্ছে স্যার, টাকাটা হচ্ছে যে সরাসরি সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে আসলেও তো মানে মানে রেমিটেন্সটা ঠিক থাকতো এবং এটা একটা লায়াবল অথরিটি হতো। এখন সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে না এসে আহ তো এটার কারণ কি স্যার? হচ্ছে যে সরকার হচ্ছে যে অতিরিক্ত পরিমাণ এই কয়েক বছরে হচ্ছে ট্যাক্স আরোপ করছে, এটা নাকি অন্য কোনো কারণ? আপনার প্রশ্নটা যদি আরেকটু মানে আচ্ছা স্যার, ওই যে বুঝছিলেন। রেমিটেন্সের যে বিষয়টা বললেন যে রেমিটেন্স হচ্ছে জি কারেন্ট ইয়ার গুলোতে হচ্ছে কমে যাচ্ছে, জি। তো তার অন্যতম একটা কারণ হিসেবে স্যার হচ্ছে যে এই যে যে চ্যানেল গুলোর মাধ্যমে টাকাটা হচ্ছে দেশে ঢোকে, এখন এইখানে তো স্যার অন্যান্য চ্যানেলের কথা আসছে, এই জন্য বললাম যে স্যার সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে আসলেই তো পারে, কিন্তু সেন্ট্রাল ব্যাংকে হচ্ছে যে
ট্যাক্স রেটটা কি বেশি হয়ে যায়, খুব বেশি, যে কারণে হচ্ছে যে রেমিটেন্সের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে? হ্যাঁ, মানে প্রশ্নটা যদি আমি বুঝতে পারি, তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে মানুষ কেন হুন্ডিকে প্রেফার করছে, কেন তারা বৈধ চ্যানেলে টাকাটা পাঠাচ্ছে না, অর্থাৎ ব্যাংকে। তাহলে কি ব্যাংকে তার খরচটা বেশি, এই জন্য সে হুন্ডি বেছে নিচ্ছে, এরকম কিনা প্রশ্নটা? জি 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 স্যার, জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এটার বিষয়টা এরকম আর কি, যে দেখেন আপনার ওই বৈধ চ্যানেলে আপনাকে ওই ব্যাংকের লাইন ধরে টাকা জমা দিতে হবে, দেশে আসবে। মানে মানুষ অত ঝামেলা যেতে চাইবে কেন? আমাদের বেশিরভাগ যারা ফরেন, মানে রেমিটেন্স আনার, এরা বেশিরভাগ হচ্ছে পড়াশোনা না থাকা অদক্ষ মানুষজন। তো মানে কিছু লোকেরা যে হুন্ডি ব্যবসা করে, তা আমি জাস্ট ওই লোকটাকে বললাম যে 20,000 টাকা আমার পরিবারের কাছে পৌঁছায় দিও। এই দিক থেকে তার এজেন্ট আছে বাংলাদেশে, তারা গিয়ে তার ঘরে টাকাটা দিয়ে আসে। তাহলে ওই ব্যাংকিং চ্যানেলে যে একটা পরিশ্রম আছে, সেটা তার করতে হলো না। এক, দুই নম্বর হচ্ছে বৈধ চ্যানেলে বর্তমানে সরকার তো আরো প্রণোদনা দিচ্ছে, এমনকি মাঝখানে যারা রেমিটেন্স পাঠাবে এদেরকে 2% মানে ওর অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছে, এরকম ঘটনাও আছে। এটা মূলত সরকার চেয়েছে আর কি, যে রেমিটেন্সটা বাড়ানোর জন্য। হ্যাঁ, বৈধ চ্যানেলে একটা পেমেন্ট তো দিতে হয় সরকার, অথবা আপনি যদি কোনো একটা ব্যাংক বা প্রতিষ্ঠানের মাধ্যমে টাকাটা পাঠান, ওদেরকে ওদেরকে একটা, মানে ও তো আপনাকে সার্ভিসটা দিবে একটা অর্থের বিনিময়ে। আপনি ব্যাংকে যদি যান, যে কোনো সার্ভিস আপনাকে কিন্তু পে করে নিতে হবে। তো ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যদি টাকাটা পাঠান, নিশ্চয়ই এটার একটা কস্ট আছে। আর সরকার যদি এটার উপরে যদি একটা ভ্যাট ট্যাক্স বা কিছু একটা বসায়, তাহলে তো আহ, লোকজনের ওই হুন্ডিটাতে তার মানে লাভ বেশি। এটা একটা কারণ, এটা একটা কারণ। তো এটা এইগুলো আছে আর কি, মানে এখানে দুইটা দিক আছে, আর্থিক ব্যাপারও আছে, আবার অনার্থিক ব্যাপারও আছে। অনার্থিকটা হচ্ছে মানে তার এই একটা হ্যাসল ফ্রি টাকা পাঠানোর মাধ্যম হচ্ছে হুন্ডি, এটা একটা বিষয়। আর যদি সরকারও তো মানে যে কোনো সরকারি মাধ্যমে যদি আপনি যে কোনো সার্ভিস নেন, একটা পেমেন্ট আপনাকে দিতে হবে, যাই করেন না কেন, ছোট হোক বড় হোক দিতে হবে। সেটাও একটা কারণ। দুইটাই আছে। প্রশ্নটা বুঝতে পেরেছেন? উত্তরটা পেয়েছেন কি? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তাহলে রেমিটেন্সটা এইভাবে মূলত ওই ফাংশন করে আর কি। তারপরে যে টপিকটা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে ব্লু ইকোনমি, যেটাকে আমরা সুনীল অর্থনীতি নামে বাংলা অনুবাদ করতে পারি। ব্লু শব্দটা শুনলে আমাদের ওই নীল বা এই সমুদ্রের এই যে পানির রং, সেটা দিয়ে। হ্যাঁ। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সির বিষয়টা একটু পরে বলছি, এটা একটু আলোচনা করি। হ্যাঁ। তো মূলত নীল অর্থনীতি অর্থাৎ সুনীল অর্থনীতি মূলত সমুদ্র কেন্দ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ সমুদ্র থেকে আমরা মাছ সংগ্রহ করি, সামুদ্রিক অন্যান্য প্রাণী সংগ্রহ করি, বা ওই সমুদ্র থেকে তেল গ্যাস উত্তোলনের একটা অবাধ সুযোগ আমাদেরও তৈরি হয়েছে গতবার, যেটা আন্তর্জাতিক ওই আদালত থেকে বা মায়ানমারের সাথে যে আমাদের যে সমুদ্র বিজয়ের একটা ঘটনা ঘটে, এবং ইন্ডিয়ার সাথে। তা আমরা সমুদ্রে বাংলাদেশ ভূখণ্ডের সমানই একটা অর্থনৈতিক অঞ্চলে আমাদের অধিকার তৈরি হয়েছে। তো ফলে ওই সমুদ্র থেকে আপনার যে আর্থিকভাবে একটা দেশের যে লাভবান হওয়ার যে ব্যাপার, এটাই মূলত ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছেন, এটা নিয়ে একটু কথা বলি। ক্রিপ্টোকারেন্সির ব্যাপকতা যেভাবে বাড়ছে, ইমিডিয়েট অ্যাকশন না নিলে অর্থনৈতিক দোষ ত্বরান্বিত হবে। আচ্ছা, এটা একটা আপনার মতামত। আহ, সেটা নিয়ে কথা বলতে গেলে ক্রিপ্টোকারেন্সি মানে নেচারটা জানতে হবে আর কি। এবং আপনি যে মতামত দিয়েছেন, আহ, দশ নামবে না, মূলত এইটা ইন্টারন্যাশনালি হয়, মানে এটা নিয়ে দেশীয় ভাবে ধস নামাচ্ছে, কিছু ব্যক্তি হয়তো ক্ষতিগ্রস্ত হবে। উম, মানে এটা আমাদের অর্থনীতির জন্য কতটুকু ক্ষতিকর হবে আমি জানি না, তবে এই ক্ষেত্রে ওই ব্যক্তিরা হয়তো কেউ কেউ লাভবান হবে, কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবে। ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা আলাদা। আচ্ছা, তো ব্লু ইকোনমি, তো বাংলাদেশ যেহেতু মায়ানমার এবং ইন্ডিয়ার সাথে একটা আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে একটা মানে এই সমুদ্রের অঞ্চল, বিশাল অঞ্চলে অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। ফলে আমাদের দেশে যে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমিটা
বেশ কয়েক বছর ধরে একটা চর্চিত বিষয়। তো ফলে আপনাদের যে চাকরির পরীক্ষা টরীক্ষায় এই ব্লু ইকোনমিটা নিয়ে প্রশ্ন হচ্ছে, এমনকি প্রিলি রিটেন ভাইভা সব জায়গায় এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। তো এটার যদি আপনাকে প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো হয় সেগুলো সংক্ষিপ্ত তথ্য আর কি, সেক্ষেত্রে হয়তো ওই ইন্টারন্যাশনাল এই যে কোর্ট থেকে যে রায় দেওয়া হয় সেটার সাল, সেটার বিষয়বস্তু কি, বাংলাদেশে কত বর্গ কিলোমিটার জায়গার মধ্যে অধিকার তৈরি হয়েছে, এগুলো আসে টাসে। আর রিটেনের মধ্যে মানে রিটেনে এটার আপনার মতামত চাওয়া হবে, সেটাতে আমাদের অর্থনৈতিকভাবে কতটুকু ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা কতটুকু উপযোগী, কতটুকু ভূমিকা রাখবে, সম্ভাবনা কি, সমস্যাগুলো কি, এবং এখান থেকে আমাদের আহ লাভবান হওয়ার জন্য যে উপাদানগুলো আছে সেগুলো কি, আবার ব্যারিয়ার গুলো কি 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 কারণে আমরা এই সমুদ্র বিজয়টাকে নিজেদের পকেটে তুলতে পারতেছি না, এইগুলো মূলত এই ব্লু ইকোনমিতে আলোচনা হয়। তো ব্লু ইকোনমি আপনারা একটা বিষয় দেখবেন যে পৃথিবীতে যেসব দেশ বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তারা দেখবেন যে সমুদ্র উপকূল অর্থাৎ সমুদ্রে যাদের অ্যাক্সেস আছে, যেসব দেশ ল্যান্ডলক যেমন আফগানিস্তান, ওদের কিন্তু পোর্ট টোট নাই, বা নেপাল, ওদের কোনো পোর্ট নাই। আমাদের তো পোর্ট আছে। পোর্ট আছে মানে এই যে সমুদ্র বন্দরগুলো আছে, মংলা, চট্টগ্রাম, এই পোর্টগুলোর মাধ্যমে আমরা আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করতে পারি। আবার এখান থেকে সামুদ্রিক যে সম্পদ আছে সেগুলোর উপরে আমাদের অধিকার তৈরি হয়েছে, আমরা এগুলো সংগ্রহ করতে পারি। তো এই এই যে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করা, সামুদ্রিক অন্যান্য যে প্রাণী এগুলো সংগ্রহ করা, এগুলো প্রসেস করে ইন্টারনাল বাজারের আমাদের যে প্রোটিনের চাহিদা আছে সেটা মেটাচ্ছি। আবার আমরা চাইলে এটা প্রসেস করে বাইরেও তো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যবস্থা করতে পারি। তো আপনারা দেখবেন যে যেসব দেশ মানে সমৃদ্ধ, বিশেষ করে জাপান, সাউথ কোরিয়া, তারা কিন্তু তাদের যে আহ সমুদ্র থেকে যে এই মাছ বা অন্যান্য প্রাণী সংগ্রহ করে সেগুলো প্রসেস করে নিজেদের চাহিদা মিটিয়ে বাইরে তারা রপ্তানি করছে। তো ফলে এটা তাদের অর্থনীতিতে বেশ বেশ ভূমিকা রাখে। তাহলে আমাদের আহ এখন 2024 সাল যে এই ইন্টারন্যাশনাল কোর্টের রায়ের পরও তো অনেক বছর হয়ে গেল। এটা একটা পর্যালোচনার সময় এসেছে, যারা আমাদের এই বিজয়ের পরে কতটুকু আহ মানে আমরা এখান থেকে লাভবান হচ্ছি, বা আমাদের সরকারের বা কি এটার জন্য কি কি পরিকল্পনা আছে বা কি কি বাস্তবায়ন হচ্ছে, এগুলো আপনারা দেখবেন। তো আপনারা এই যে 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 টপিকগুলো আলোচনা করছি পারলে একটু ওই এখন তো অনলাইনে গুগলে একটু সার্চ টার্চ দিলে আপনারা বিভিন্ন ধরনের আর্টিকেল পাবেন, কারো আর্টিকেল ভালো, কারো আর্টিকেল একটু দুর্বল আছে, তারপরে পড়লে একটা আইডিয়া তো পাবেন। আহ মানে আজকে প্রথম দিন হিসেবে আমরা খুব বেশি দূর আলোচনায় যাব না। আমি একটু কিছুটা আনইজিও ফিল করছি প্রথম হিসেবে, পরিবেশটা আমার কাছে একটু নতুন আর কি। আপনাদের মতো যখন ক্লাস করেছি তখন একরকম ইয়া পেয়েছিলাম, এখন পরিবেশটা আরেক রকম। তো আরেকটা বিষয় একটু আলোচনা করি, তারপরে আমরা আজকের এই আলোচনা শেষ করে একটু ভিন্ন আঙ্গিকে কিছু কথা বলবো। হুম, লেখাটা পড়া যাচ্ছে না। আচ্ছা, না আমি লেখাটা পড়তে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। তাহলে একটু ওই রিক্যাপ করি। আজকে আমরা তাহলে আহ, একটু সংক্ষিপ্ত আলোচনা করেছি জিডিপি, মানি লন্ডারিং, তারপরে সুনীল অর্থনীতি। এই তিনটা টপিকে আপনারা একটু এই তিনটা টপিকে আপনারা একটু আহ, একটু বিভিন্নভাবে নেটে টেটে ঘাটাঘাটি করেন, কোনো বইটা থাকলে সেখানে একটু দেখেন। আপনারা যেহেতু চাকরির প্রার্থী, সেগুলো থেকে একটু নোট টুট নেন। আহ, আহ, এর বাইরেও মানে ক্লাসের বাইরে আর কিছু বিষয় আলোচনা করি আপনাদের
মান্না স্যার শেষে কিছু আলোচনা করবেন, আপনারা মানে থাকবেন আর কি। হ্যাঁ, আমার বক্তব্যের পরেও কিছুক্ষণ থাকবেন। আচ্ছা, তো বিসিএস এবং চাকরির যে পরীক্ষা বা জার্নি, এটার জন্য আপনাদের একটু পরিকল্পনা করে ধৈর্য নিয়ে মানে একটা নির্দিষ্ট সময় এবং পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। আহ, এটার জন্য আপনারা যদি মানে একটা পরিকল্পনা করেন এবং যে যে বিষয়গুলোতে আপনাদের সমস্যা আছে সেগুলো ধীরে ধীরে সমাধান করেন, সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করেন, তাহলে চাকরির বাজারে আপনারা আমার বিশ্বাস যে ভালো করতে পারবেন। আহ, মানে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আপনারা আহ, একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন। খুব বেশি তাড়াহুড়ার প্রয়োজন পড়বে না, আবার খুব স্লো হয়ে যাবেন না। অর্থাৎ ধারাবাহিকতা মেনটেন করতে পারলে এখানে একটা সাফল্য আসবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি প্লিজ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। কোনো প্রশ্ন নাই? স্যার আসলে কোশ্চেনটা হচ্ছে যে ওই ইকোনমিক্স রিলেটেডই হয়ে যাচ্ছে, জন্য এখন করবো নাকি নেক্সট ক্লাসে করবো? হ্যাঁ, করেন করেন, প্রশ্ন তো করতে পারবেন। আচ্ছা স্যার, জিডিপি মানে পার ক্যাপিটা ইনকামের যে বিষয়টা একদম শুরুতে জি। আলোচনা আসছিল আর কি। তো স্যার কোশ্চেনটা একটু রিটার্ন ওরিয়েন্টেড হয়ে যায়। হুম হুম। স্যার আমরা মানে আমাদের জানা মতে হচ্ছে যে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে যে কোনো দেশের মানে জীবনযাত্রার একটা মান শো করে। তো এটা তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রমবর্ধমান। কিন্তু আইরনির বিষয় হচ্ছে স্যার, আমাদের করোনার পরবর্তী অবস্থা হচ্ছে যে এরকম যে মানুষের জীবনযাত্রার মান আরো কয়েক ধাপ নিচে চলে গেছে, কিন্তু পার ক্যাপিটা ইনকামটা আরো ক্রমান্বয়ে বাড়তেই আছে এখন। স্যার এটা হচ্ছে রিটেনে কিভাবে লেখা উচিত? এটা তো আসলে সাংঘর্ষিক হয়ে যায় না? একদিকে হচ্ছে যে মান বাড়তেছে কিন্তু জীবনযাত্রার মান আবার কমে যাচ্ছে। তো স্যার এটা যদি একটু বলতেন। আচ্ছা, আমার ওই জিডিপি আলোচনায় আরেকটা বিষয় আনা, এটা আমি এখন সরি ফিল করতেছি, আনা উচিত ছিল যে জিডিপির একটা গ্রোথ মানে জিডিপিটা যে ওভার ডেট, অর্থাৎ মানে এই বছর তুলনায় আগামী বছর যদি আপনার জিডিপিটা অনেক বেশি হয় তাহলে গ্রোথ হয়। তো জিডিপি গ্রোথ একটা বিষয়, মানে যেটাকে আমরা বলি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আরেকটা বিষয় আছে যে অর্থনৈতিক উন্নয়ন। দুইটার মধ্যে যদিও একটা কোরিলেশন আছে, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। অর্থনৈতিক উন্নয়নটা অনেকগুলো মানে বিষয় জড়িত। এই অর্থনৈতিক উন্নয়নের একটা ইন্ডিকেটর হচ্ছে জিডিপি। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে আপনার আরো অনেকগুলো সূচক থাকে। যে ওইরকম একটা সাহিত্যে একটা কথা আছে না, যে হঠাৎ করে মুখে যদি একটু ওই কারো ফুলারোগ হয়, মুখ ফুলে গেল, এতে করে কি আমরা বলবো যে তার সুস্বাস্থ্য হয়েছে? না, তার তো সুস্বাস্থ্য হয় না। এটা একটা রোগের মতো হয়ে গেছে। তো আমাদের যদি হঠাৎ করে জিডিপির অনেক বেড়ে যায় তাহলে পার ক্যাপিটা ইনকাম বাড়বে, কিন্তু আপনার সেখানে মুদ্রাস্ফীতির ব্যাপার আছে। আপনার মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। জিডিপিটা হিসাব করা হয় বাজার মূল্যে। তখন যেহেতু আমার মানি সাপ্লাই বাড়ার কারণে মুদ্রাস্ফীতি হয়ে গেছে, আমার জিডিপি বাড়ছে কিন্তু ক্রয় ক্ষমতা তো কমে গেল। আবার আমাদের যে অবকাঠামো, সেটাও যদি সুষমভাবে উন্নয়ন না ঘটে তাহলে শুধু আহ, উৎপাদনের কোনো এক জায়গায় বেড়ে গেল, তাতে করেও তো জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত হচ্ছে না। আরো কিছু বিষয় আছে, যদি অর্থনীতির স্টুডেন্ট হন তাহলে হয়তো লাগবে, অন্যদের জেনারেল একটা ইয়া হলে হবে। যেমন আরেকটা শব্দ পাবেন, ডাস্ট ডিজিজ। মনে করেন কোনো একটা কারণে হঠাৎ করে আপনাদের এই মানে কোনো একটা সেক্টরে হয়তো একটা খনিতে কিছু মানে আকরিক পাওয়া গেছে, অথবা বিদেশ থেকে হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের টাকা ঢুকে পড়ছে। তো সেটা করে আমাদের দেশের টাকার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জিডিপি বাড়বে। কিন্তু এতে করে দেখা যাচ্ছে যে মানে অন্যান্য সেক্টরগুলোতে যদি সমন্বিত উৎপাদন বা সমৃদ্ধি না হয় তাহলে শুধু জিডিপি বৃদ্ধি বলে যে জীবনমান বাড়বে না। জিডিপি জীবনমান বাড়বে কিনা এটা নিয়ে ইন্টারন্যাশনালি অনেক জায়গায় ডিবেট আছে। আপনারা শুনে থাকবেন, ডক্টর মাহবুব হকের নাম শুনে থাকবেন, অর্থনীতিবিদ। উনি ইউএনডিপি তে কাজ করতেন। তো ওনারা একটা সূচক তৈরি করেছিলেন, এটা হচ্ছে এইচডিআই।
এই ইন্ডিকেটর ভিতরে আরেকটা ইন্ডিকেটর আসছে, এইচডিআই। এইচডিআই এর পূর্ণরূপ হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সেখানে ওনারা ওই যে মানুষের জীবন, অর্থাৎ লনজিভিটি, মানে কয় বছর বাঁচলো, তারপরে ওই আহ, মানে বিশুদ্ধ পানিতে তার অ্যাক্সেস আছে কিনা, তারপরে তার ওই স্যানিটেশন কেমন আছে, এই জিনিসগুলো তারা কিন্তু ওইখানে অ্যাড করে। তো ফলে জিডিপির বিকল্প হিসেবে আরো এরকম কিছু ইন্ডিকেটর আছে। শুধু জিডিপি দিয়ে আপনার অর্থনৈতিক অগ্রগতি হয়ে গেছে এটা আমরা বলতে পারবো না। যদিও ওয়ার্ল্ড ওয়াইড জিডিপি বাড়া মানে আমরা দেখছি যে মানুষের পকেটে টাকা বেশি আসছে, মানুষ এখন বেশি ভোগ করতে পারবে। কিন্তু সেটা আমাদের দেশে যেটা বাড়ছে আপনি বলছেন, আপনি দেখবেন যে বিগত 10টা বছরের জিডিপির গ্রোথ যদি আপনি দেখেন, তাহলে দেখবেন আমাদের অল্প অল্প বেড়েছে। অর্থাৎ এই বছর 2700, অ্যারাউন্ড মানে 2700 মার্কিন ডলার। তার আগের বছর আর একটু কম ছিল, তার আগের বছর আরো একটু কম ছিল। মানে খুব যে একেবারে অনেক বড় আকারে বেড়ে গেছে তা কিন্তু না। এখন আন্তর্জাতিকভাবে মানে একটা নির্দিষ্ট ইয়ার পরে চলে গেলে তখন বলা হচ্ছে যে এরা ওই স্বল্প উন্নত দেশের তালিকা থেকে বেরোচ্ছে, বা ওই যে ওই আন্তর্জাতিকভাবে এরকম কিছু ইয়ে আছে আর কি, যে স্বল্প উন্নত, উন্নত, আহ, উন্নয়নশীল, এরকম কিছু শব্দ পাবেন। তো এটার রেঞ্জ একটা, এই রেঞ্জের মধ্যে থাকলে তারা হচ্ছে সর্বোন্নত। এই মানে তার জিডিপির গ্রুপটা বা মানে সাইজটা যদি মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে থাকে, তাহলে তারা হচ্ছে উন্নত, এরকম বিষয়গুলো আছে। তো আমরা উন্নত এখনো হতে পারি না। তো বাংলাদেশের সামাজিক যে মানে অস্থিরতা, বাজারের সমস্যা, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, এগুলো অনেকগুলো বিষয় জড়িত। তো জিডিপি জাস্ট একটা ইন্ডিকেটর। সুতরাং জিডিপি দিয়ে টোটাল মানে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়ে গেছে এটা আমরা বলতে পারবো না। আপনি কি প্রশ্নটার জবাব পেয়েছেন? আচ্ছা, যাই হোক, অর্থনীতি আসলে আরো আলোচনা করার বিষয় আছে, আরো পড়াশোনার বিষয় আছে। তো আমি আসলে ফ্লোরটা নিলাম যে কারণে, সেটা হচ্ছে তোমাদের আরো কিছু জিনিস ক্লিয়ার থাকা দরকার, যে অর্থনীতিটা আসলে আমরা কেন আলাদাভাবে একটা কোর্স শুরু করতেছি। অর্থনীতি আমাদের সাবজেক্ট বলে যে আমরা কোর্স শুরু করতেছি, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, অর্থনীতি আপনার তোমাদের এই যে বিসিএস এর যত সাবজেক্ট আছে তার মধ্যে অর্থনীতি সাবজেক্টটা হচ্ছে 3টা পরীক্ষার ক্ষেত্রে খুব কমন, এবং বাংলাদেশে সব পরীক্ষার ক্ষেত্রে কমন। তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা দেখবে যে প্রিলিতে 2-1টা অর্থনীতি প্রশ্ন আসে, 2-3টা তো আসে, কিন্তু এগুলো আসলে স্টুডেন্টরা অ্যাভয়েড করে যায়, বা মনে করে যে এগুলো মনে হয় ডাটা। ঠিক আছে, ঠিক আছে, যে মাথা পিছু আয় কত, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রিলিতে আসে। এরপরে তোমরা যখন ব্যাংকের প্রিলি দিতে যাবা, ব্যাংকের প্রিলিতে দেখবা যে 5 থেকে 7টা কোয়েশ্চেন আসে অর্থনীতি রিলেটেড। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশের যে বিসিএস তোমরা যারা দিবা তাদের যে রিটেন পার্টটা, মানে তাদের যে রিটেন পার্টটা, তারা যদি রিটেনের স্টুডেন্টরা যদি কখনো রিটেনের সিলেবাসটা দেখো, রিটেনের সিলেবাসে কি আছে, তুমি যদি সেটা ভালো করে অ্যানালাইসিস করো, তুমি দেখবা যে হচ্ছে বাংলাদেশ যে অংশটা, সে অংশটার মধ্যে 4টা চ্যাপ্টার আছে পুরোপুরি অর্থনীতি বেসড। এরপরে আন্তর্জাতিক যে অংশটা, সে অংশটাতে আছে অর্থনীতি। তারপরে তোমাদের যে বাংলা এবং ইংলিশ রচনা আসে 40 নাম্বার, 50 নাম্বার, 90 নাম্বারের রচনা আসে। এই 90 নাম্বারের রচনাতে প্রত্যেকবারই তোমরা দেখবে কোনো না কোনো ভাবে অর্থনীতি রিলেটেড কোনো না কোনো রচনা আসে। এখন অর্থনীতি রিলেটেড যে রচনা সেটা তোমরা বুঝতে পারো না, ঠিক আছে? হ্যাঁ, সেটা তোমরা বুঝতে পারো না যেটা অর্থনৈতিক রিলেটেড রচনা। তোমরা শুধু অর্থনীতি শব্দটা দেখলে বুঝো সেটা অর্থনীতি, এটা মোটেও না। প্রায় অনেকগুলো বিষয় অর্থনীতির সাথে রিলেটেড। হ্যাঁ, শুধু মাথাপিছু আয় যদি বলি তাহলে শুধুমাত্র একটা অর্থনীতির ছোট অংশ বুঝে। এখন যদি বলে সরকারের গত সাফল্য আলোচনা করুন, মেগা প্রজেক্ট আলোচনা করুন, এটা কিন্তু অর্থনীতির বিষয়। তোমার যদি বলে যে বাংলাদেশ কতটা উন্নত হয়েছে, উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ কি কি সাফল্য অর্জন করেছে, এটা অর্থনীতির বিষয়। সুতরাং এখানে হচ্ছে গিয়ে বাংলাদেশ, আন্তর্জাতিক রচনাগুলা এবং হচ্ছে ট্রান্সলেশন পার্টে প্রতি একটার পর একটা বিসিএস কিন্তু তোমার ইকোনমিক রিলেটেড ট্রান্সলেশন গুলো আসে, যেগুলো শব্দগুলো ইকোনমিক রিলেটেড পায়। এখন এই যে এত বড় সিলেবাস গুলো অর্থনীতি কভার করে আছে, এটা কিন্তু কেউ স্পেশালি নোটিস করে না যে হ্যাঁ এই জিনিসগুলো জানার জন্য অর্থনীতি জানতো। তারপরে আসো ফাইনালি যখন তোমরা ভাইবা দাও, প্রথমে ব্যাংকের ভাইবা কথা বলি, ব্যাংকের ভাইবাতে 90% কোয়েশ্চেন ইকোনমিক্স থেকে করবে। তোমার ব্যাংকের সিআরআর রেট জিজ্ঞেস করবে, ব্যাংকের এসএলআর রেট জিজ্ঞেস করবে, ব্যাংক টু ব্যাংক রেট জিজ্ঞেস করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার
মুদ্রানীতি জিজ্ঞেস করবে, রাজস্ব নীতি জিজ্ঞেস করবে, সবকিছু কিন্তু অর্থনীতির বিষয়। তোমার বাংলাদেশের জিডিপি জিজ্ঞেস করবে, জিএনপি জিজ্ঞেস করবে, মূল্যস্ফীতি জিজ্ঞেস করবে, যাই জিজ্ঞেস করবো না কেন 90% হচ্ছে অর্থনীতির বিষয়। হ্যাঁ, ব্যাংকিং কিছু সংজ্ঞা সেগুলো অর্থনীতির মধ্যে আমরা পড়ে ফেলতে পারবো। তারপরে আসো বিসিএস প্রতিটা ভাইভাতে 2টা থেকে 3টা প্রশ্ন থাকে অর্থনীতির বিষয়, এবং যদি একবার অর্থনীতির বিষয়তে ঢুকে তাহলে কিন্তু এই প্রশ্নের আনসার স্টুডেন্ট করতে পারে না। স্টুডেন্টরা যদি পরে খুব বিরক্ত হয় যে আমাকে কেন এই প্রশ্ন করলো। যেমন একজনকে প্রশ্ন করলো যে বাংলাদেশে আয় বৈষম্য কেমন, এখন সে বলল যে হ্যাঁ স্যার বাংলাদেশে আয় বৈষম্য আছে। তারপরের প্রশ্নটাই করছে, তাহলে বলেন গিনি সূচক অনুসারে আয় বৈষম্য ব্যাখ্যা করো। এখন সে তো মহাবিরক্ত যে আমার তো সাবজেক্ট অর্থনীতি না, আমাকে কেন গিনি সূচক জিজ্ঞেস করবে। ঠিক আছে, কিন্তু তোমরা খেয়াল করবা যখন আয় বৈষম্য নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়, পত্রিকার রিপোর্টের কিন্তু নেক্সট পার্টেই লেখা থাকে গিনি সূচক অনুসারে আয় বৈষম্য বাংলাদেশে কেমন, ইন্ডিয়ার কেমন, উন্নত দেশগুলোতে কেমন, ওয়েলফেয়ার স্টেটে কেমন। এবং পত্রিকাতে যখন লেখা থাকে তখন যারা প্রশ্ন করে তারা ধরেই নেয় যেহেতু তোমরা স্টুডেন্ট পত্রিকা পড়ো তার মানে তোমরা জিনি সূচক পড়ছো, গিনি সূচক সম্পর্কে তোমার ধারণা রাখো। এখন তোমার প্রশ্ন হচ্ছে আমি তো অর্থনীতির স্টুডেন্ট না, আমি কেন ধারণা রাখতে হবে। ঠিক আছে, কিন্তু ভাইবার কাছে মনে হয় যে না, পত্রিকা যেহেতু আসছে তার মানে তোমরা পড়ছো। এখন বাজেটও পত্রিকায় আসবে, করও পত্রিকায় আসবে, অর্থনীতি বিষয়ক সবকিছু পত্রিকায় আসবে, আমদানিও আসবে, রপ্তানিও আসবে। হ্যাঁ, যখন তুমি চায়না বাংলাদেশের সম্পর্ক, ভারত বাংলাদেশের সম্পর্ক ব্যাখ্যা করবা, ইউরোপ ইউএস এর সাথে বাংলাদেশের সম্পর্ক ব্যাখ্যা করবা, অর্থনৈতিক ট্রানজেকশন ব্যাখ্যা করতে হবে, ব্যালেন্স অফ পেমেন্ট বলতে হবে, কোথায় কত আমদানি হচ্ছে, কোথায় কত রপ্তানি হচ্ছে। তুমি যখন আইএমএফ এর লোন নিয়ে কথা বলবা তখন সেই লোনের কথাবার্তা তোমাকে অর্থনীতি থেকে বলতে হবে। তো এটা আসলে যে কোর বিষয়গুলোতে যখন ঢুকে যাবে লিস্ট আশা করবো যে তুমি বিষয়টা জানো। এখন জানবা কোথা থেকে, তোমার তো শুধু নিউজ পেপারে পড়ছো, নিউজ পেপার তো আর তোমাকে সংজ্ঞা দিচ্ছে না। তো এই জন্য আমাদের অর্থনৈতিক কোর্সটা আমরা শুরু করছি যাতে এই টুকটাক বিষয়গুলা, বেসিক বিষয়গুলা তোমরা জানতে পারো। আর যিনি এতক্ষণ ক্লাস নিলেন ইলিয়াস স্যার হচ্ছে অর্থনীতি 35 বিসিএস এর, এরপর আমি কিছু ক্লাস নিব অর্থনীতি। সব মিলায় অর্থনীতির বিষয়টা তোমরা এখন থেকে পড়া শুরু করো। হ্যাঁ, আস্তে আস্তে করে বিষয়গুলো তোমরা জানা শুরু করো। আমাদের পেজে ইউটিউবে অ্যাক্টিভ থাকো, সেখানে প্রশ্নগুলো করো যে তোমরা আরো কি কি জানতে চাও। আজকে মোটামুটি যেগুলো কভার করা হয়েছে এগুলো আসলে ভাইবার প্রশ্ন ছিল। হ্যাঁ, ভাইবার প্রশ্ন, ভাইবাররা যারা ফেস করতেছে তারা আসলে খুব নাজেহাল এই প্রশ্নগুলো নিয়ে। তারা আমাকে প্রশ্ন পাঠাইছে যে ভাইয়া এই প্রশ্নগুলো আমাকে সলভ করে দিতে হবে, এই প্রশ্নগুলো আমাদের ক্লাস দিতে হবে। তো আসলে মানে অর্থনৈতিক ক্লাস নেওয়াটাও অনেক ডিফিকাল্ট বিষয়, কারণ যে আসলে এক্সপার্ট না সে অর্থনৈতিক ক্লাস আবার সবাই নেয়, মানে যে এক্সপার্ট না সেও নেয়, যে এক্সপার্ট সেও নেয়। এখন এখানেও একটা সমস্যা আছে, এই জন্য আমরা এক্সপার্ট যখন কথা বলবে তখন স্বাভাবিকভাবে একটা টপিকে অনেক তথ্য থাকবে, সেই তথ্যের কারণে ক্লাস লম্বা হয়ে যাবে। তো আমরা শুরু করছি, আশা করি আমরা প্রতি সপ্তাহে আমরা একটা করে বা 2টা করে ক্লাস আমরা তোমাদেরকে দিতে পারবো। তোমরা ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করার পরে তোমরা যে ক্লাসে যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবা। সেগুলা তোমরা নেটে সার্চ করে, বইতে সার্চ করে তোমরা সেগুলো তোমাদের জন্য প্রিলি রিটেন ভাইবার জন্য তোমরা প্রস্তুত করে নেবে। কারণ একটা ভালো প্রশ্নের আনসার যদি ভাইভাতে অর্থনীতি বিষয় দিতে পারো তাহলে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। রিটেনে যদি তোমার লেখাটা আলাদা হয় তাহলে তো তুমি নিশ্চিতভাবে ক্যাডার হয়েই যাবে। কারণ আমি একদিন ওই কালকে না পরশু কাকে বলতেছিলাম যে তুমি কি রিটেনের সিলেবাস দেখছো, তুমি যে 50 নাম্বারের এসে লিখো, 40 নাম্বারের বাংলা এসে লিখো, তারপরে হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে আরো যদি খেয়াল করো তোমরা ট্রান্সলেশন করো, 3টা ট্রান্সলেশন করো, 2টা এসে লিখো, বাংলাদেশে 200 নাম্বার, ইন্টারন্যাশনালে 100 নাম্বার। তো বিসিএস তো পুরো এটার উপরে ডিপেন্ডেন্ট করে আছে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এই 3টা বিষয়ের উপর বিসিএস ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যার এই 3টা পরীক্ষায় 70% নাম্বার থাকবে, অর্থাৎ যদি তোমার রচনা কমন পড়ে যায় ইকোনমিক্স রিলেটেড, যদি তোমার ট্রান্সলেশন কমন পড়ে যায় ইকোনমিক্স রিলেটেড, যদি তোমার বাংলাদেশ বিষয়গুলি, ইন্টারন্যাশনাল বিষয়গুলি ভালো পরীক্ষা হয়, সবগুলাতে গড়ে 70% নাম্বার আসে, তাহলে তুমি হিসাব করো এখানে কত নাম্বার আছে। 300, ট্রান্সলেশনে হচ্ছে 90, রচনাতে হচ্ছে ট্রান্সলেশনে হচ্ছে 20-20-40-60, আর রচনাতে হচ্ছে 90। তো তোমার হাফ অফ দা নাম্বার, তোমার 900-র মধ্যে হাফের কাছাকাছি নাম্বার এখানে চলে আসছে। এখানে যদি তুমি ভালো নাম্বার পাও, আর বাকিটা তুমি সায়েন্স ম্যাথ তো আছেই তোমার নাম্বার তোলার জন্য, তা তোমার কিন্তু ক্যাডার শিওর। কিন্তু যারা আসলে এভাবে ক্যালকুলেশন করে না, যারা মনে করে যে অর্থনীতি তো পারি, অর্থনীতি সবাই পারে, কারণ অর্থনীতি খুব সাধারণ একটা বিষয়, বেসিক লেভেলের একটা বিষয়। হ্যাঁ, সবাই অর্থনীতি বাস্তব জীবনে মেনে চলে, সবার পকেটে মানি ব্যাগ আছে এবং সেই মানি ব্যাগের সে কিভাবে মেনটেন করবে সবাই অর্থনীতি জানে। কিন্তু ডেফিনেশন গুলা অর্থনৈতিক ভাষায় যখন তোমাকে বলতে বলে ভাইভাতে, লিখতে বলে রিটেনে, তখন যদি আসলে পারফেক্টলি না হয়, শব্দ চয়ন গুলা না হয়, তাহলে কিন্তু
খুঁজে এগুলো তো আসলে নাম্বার পাওয়া যায় না। তো যাই হোক, আমরা আশা করবো তোমরা এই কোর্স থেকে আরো উপকৃত হবা। আমিও ক্লাস নিব ইকোনমিক্স রিলেটেড। হ্যাঁ, তো তোমরা আশা করি ভালো করবা। তো থ্যাংক ইউ, আজকে আমরা ক্লাস শেষ করি। স্যার হ্যাঁ বলো। স্যার এখন সম্ভব না হলে অ্যাটলিস্ট গ্রুপে যদি হচ্ছে ইকোনমিক্স রিলেটেড কিছু আর্টিকেল আর বইয়ের রেফারেন্স দিতেন। দেখো, আর্টিকেলের রেফারেন্স আমি সবসময় দিই। অর্থনীতি বিষয়ে যে সকল আর্টিকেল গুলো আমি পড়ি বা আমার সামনে আসে, আমি কিন্তু সেগুলো গ্রুপে শেয়ার করি। বই হচ্ছে তোমরা যারা অর্থনীতির স্টুডেন্ট শুধু তারা বই পড়বা, বাকিরা কিন্তু বই পড় মানে অর্থনীতি রিলেটেড আমাদের এই কোনো অর্থনীতি রিলেটেড বাজারে কিন্তু কোনো সেরকম বই নাই যে তোমাদেরকে রেফার করবে। একদম বেসিক ইকোনমিক্স এর বই আছে, শাহেদ আলী স্যারের বই আছে, যেটা তোমরা একদম ছোট একটা বই, মনে হয় 200-250 টাকা দাম। শাহেদ আলী স্যারের ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি অনার্স ফার্স্ট ইয়ারের একটা বই, জাস্ট সংজ্ঞাগুলো দেখার জন্য। আর অর্থনীতি রিলেটেড কোনো বই বাজারে তেমন নাই, আমি দেখলাম বাজারে বইগুলা খুঁজে। তো আমরাই চেষ্টা করতেছি, আমরাই একটা বই তোমাদের জন্য নিয়ে আসবো অর্থনীতি রিলেটেড, যাতে সহজ ভাষায় রিটেন ভাইভাতে তোমরা এবং রিটেন এবং ভাইভাতে তোমরা যাতে ভালো করতে পারো। মোবাইল তো বইয়ের রেফারেন্স আপাতত এইটাই, শাহেদ আলী স্যারের বই, কিন্তু এটা আসলে যারা অর্থনীতি পড়ে তাদের জন্য। বাকিদের জন্য এই বই আবার কিছুটা কঠিন হয়ে যেতে পারে। তো তারপরে আমাদের যেহেতু গ্রুপ আছে, তোমরা গ্রুপে আমাদেরকে জিজ্ঞেস করবা, সময় মতো আমি আনসার দিয়ে দিব কোথায় কি পড়তে হবে। আর থ্যাংক কোনো ইউ। প্রশ্ন আছে?